নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ে শোনাচ্ছি প্রথম আলো উপন্যাসের প্রথম খণ্ডের ৪১তম পর্ব। মহারাজ বীরচন্দ্র মাণিক্য বললেন, আর ৩ দিন, বুঝলি মোহিনী, আর ৩ দিন পর আমি উঠে দাঁড়াবো, শুধু না দপদপিয়ে হেঁটে বেড়াবো। এই ডাক্তারটির উপর আমার বেশ আস্থা হয়েছে, ওষুধেও কাজ হচ্ছে। এবারে তোকে নিয়ে আমি গঙ্গায় বজরা চেপে হাওয়া খেতে যাব। মহারাজ পালঙ্কে অর্ধ উল্লঙ্গ অবস্থায় হাত পা ছড়িয়ে শুয়ে আছেন। দুটি দাসী গরম জলে গামছা ভিজিয়ে মুছে দিচ্ছে তার সর্বাঙ্গ। মাথার কাছে একটা রূপোর হুঁকো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মনোমোহিনী। এই অবস্থাতেও মাঝে মাঝে তামাকের ধোঁয়া না টানলে মহারাজ স্বস্তি পান না। মনোমোহিনী বলল, ডাক্তারবাবুটি বাজ ডাকার মতো গুম গুম করে কথা বলেন। মহারাজ বললেন, তেজ আছে, তুই দেখলি কি করে? মনোমোহিনী বলল, পাশের ঘর থেকে। বাবা, দেখলেই পিলে চমকে যায়। মহারাজ হাসতে হাসতে বলেন, সে কি রে, তোর পিলে হয়েছে নাকি? ছেলে হলো না, আগেই পিলে হয়ে গেল। দাসীটি মহারাজকে পরিষ্কার বস্ত্র পরিয়ে দিয়ে চলে গেল। মহারাজ আরাম করে তামাক টানতে টানতে হঠাৎ নাক ডাকতে শুরু করলেন। মনোমোহিনী হুঁকোটা সরিয়ে নিয়ে নিজেই একবার টান দিল। খানিক বাদে একটা ঝনঝন শব্দে তন্দ্রা টুটে গেল মহারাজের। তিনি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আঁতকে উঠে বলেন, ও কি করলি রে? কক্ষের একপাশে একটা টেবিলের ওপর রয়েছে দুটি বড় ক্যামেরা ও একটি পেতলের তেপায়া স্ট্যান্ড। সেই সব নিয়ে মোহিনী ঘাঁটাঘাঁটি করতে গিয়ে স্ট্যান্ডটা ফেলে দিয়েছে। মহারাজ বলেন, হাত দিসনি, আমার ক্যামেরায় হাত দিসনি। মনোমোহিনী বলল, আমি ছবি তুলব। মহারাজ বলেন, আমি সেরে উঠি, তারপর তোকে শিখিয়ে দেব। ছবি তোলা কি সহজ নাকি? মনোমোহিনী বলল, তাহলে আমি এখন কি করব? মহারাজ বলেন, তুই তো বাংলা পড়তে পারিস, জানলার ধারে বসে বসে বই পড়। মনোমোহিনী দুদিকে মাথা ঝাঁকিয়ে বলল, আমার সবসময় পড়তে ভালো লাগে না। আচ্ছা, ওই যে শশীবাবু ছবি তোলেন, আমি ওর কাছে শিখতে পারি না? এবার মহারাজ গম্ভীর হয়ে বলেন, সব সময় ছেলে মানুষ করবি না মোহিনী, হুটহাট করে যেখানে সেখানে যাবি না। ধমক খেয়েও দমল না মনোমোহিনী। সে ঠোঁট ফুলে বলল, আমি তাহলে কার সঙ্গে খেলবো? আমার ভালো লাগছে না। মহারাজ বীরচন্দ্র পাশ ফিরে শুলেন। মনোমোহিনী পাশের ঘরে গিয়ে আলনা থেকে জামাকাপড় টেনে টেনে ছড়াতে লাগলো মেঝেতে। একটা বই খামচে ছিঁড়ে ফেললো কয়েক পাতা। দেওয়ালে মহারানী ভিক্টোরিয়ার একটি বাঁধানো ছবি রয়েছে, সেদিকে সে জিভ বার করে ভেংচি কাটল। তার শরীরের প্রথম যৌবনের চাঞ্চল্য। সারাদিন তার কোনো সঙ্গী নেই, কোনো কাজ নেই। এই অবস্থা তার অসহ্য লাগছে। মাত্র 4-5খানা ঘরের অন্দরমহলে বন্দি হয়ে থাকতে সে কিছুতেই রাজি নয়। মনোমোহিনী জানে সে এখন ত্রিপুরা রাজ পরিবারের পাটরানী, বাইরের কোনো পুরুষের সঙ্গে কথা বলতে নেই। তা বলে সারাদিন মুখ বুজে থাকতেও রাজি নয় সে। এখানে তার আপনজন বলতে রয়েছে একমাত্র কুমার সমরেন্দ্র চন্দ্র, কিন্তু তারও ছবি তোলার খুব ঝোঁক। সে ফটোগ্রাফি সোসাইটিতে যাওয়া আসা শুরু করেছে, ক্যামেরা নিয়ে সারা দিন ঘুরে বেড়ায়। মনোমোহিনী তার পাত্তাও পায় না। একটু পরে মনোমোহিনী অন্দরমহল ছেড়ে পা বাড়ালো বাইরে। বারমহলের সঙ্গে যুক্ত বারান্দাটা পার হলেই একটা সিঁড়ি নেমে গেছে ডান দিকে। একতলায় অনেক ঘর খালি পড়ে আছে, তার মধ্যে কোণের একটি ঘর একেবারে বাইরের রাস্তার কাছাকাছি। এবারের সীমানা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। এই ঘরটির জানলায় দাঁড়ালে পথ চলতি মানুষজন দেখা না গেলেও স্পষ্ট শোনা যায় তাদের কথাবার্তা, ঘোড়ার খুরের শব্দ, টের পাওয়া যায় জীবনের স্রোত। সেই দিকে যেতে যেতে মনোমোহিনী একটা গান শুনতে পেল। রাস্তায় কেউ গাইছে না, বাড়ির মধ্যেই নারী কণ্ঠ। সেই গান অনুসরণ করে খানিকটা গিয়ে মনোমোহিনী একটা ঘরের ভেজানো দরজা ঠেলে খুলে ফেলল। ঘরটি বেশ ছোট, একটু একটু অন্ধকার, স্যাঁতসেঁতে। একপাশে একটি বিছানা পাতা, অন্যদিকে দেওয়ালে ঠেস দিয়ে রাখা একটি ছোট্ট
বৃহৎ পরিমাণের আয়না। সেই আয়নার সামনে হাঁটু গেড়ে বসে একটি তরুণী চুল আঁচড়াচ্ছে আর আপন মনে গান গাইছে। মনোমোহিনী একটুক্ষণ দাঁড়িয়ে সেই গান শুনল। সে খুবই বিস্মিত হয়েছে। ঘরখানে দেখে মনে হয় দাসদাসীরাই এখানে থাকে, কিন্তু রাজবাড়ির কোনো দাসী গান গাইবে, এ যে অসম্ভব ব্যাপার। রাজবাড়ির দাসদাসীরা কখনো উঁচু গলায় কথা বলে না পর্যন্ত, সব সময় ছায়ার মতো নিঃশব্দ। কোনো কাজের জন্য ডাকা না হলে তারা চোখের সামনে ঘোরাঘুরিও করবে না। গানের তো প্রশ্নই ওঠে না। যে গান জানবে সে দাসীবাদের কাজ করতে যাবে কেন? মনোমোহিনী নিজে গাইতে না পারলেও বুঝল যে এ রীতিমতন তৈরি গলার গান। তরুণীটি তন্ময় হয়ে গাইছে, তার উপস্থিতি টের পায়নি। গানটি শেষ হলে সে জিজ্ঞেস করল, এই তুই কে রে? মুখ ফিরিয়েই তরুণীটি জড়সড় হয়ে গেল। সেই কিশোরী রানীকে চিনতে পেরেছে। গলায় আঁচল জড়িয়ে মাটিতে মাথা ঠেকে প্রণাম জানিয়ে বলল, আমার নাম ভূমিসুতা। এই কদিন মনোমোহিনী সারা বাড়ি ঘুরে বেরিয়েছে, কিন্তু ভূমিসুতাকে সে আগে দেখেনি। এ মেয়েটি যে একজন দাসী তা এখনও সে বিশ্বাস করতে পারছে না। কলকাতা কি এমনই আজব শহর যে এখানকার দাসীরাও ভালো গান জানে? সে জিজ্ঞেস করলো, তুই কার বউ? ভূমিসুতার দুদিকে মাথা নাড়ল। মনোমোহিনী কোনো দাসীর ঘরের মধ্যে পা দেবে না, তাই সে হাতছানি দিয়ে বাইরে ডাকলো ভূমিসুতাকে। ভালো করে দেখল। ভূমিসুতার ছিপছিপে শরীর মনোমোহিনীর তুলনায় বেশ লম্বা, চক্ষু দুটি যেন কাজল টানা। একে বেশ পছন্দ হলো মনোমোহিনীর। সে বলল, তোর নাম কি বললি রে? ভূমির সুতো? সুতো কারুর নাম হয়? ভূমিসুতা কুণ্ঠিতভাবে বলল, সুতো নয়, সুতা। মনোমোহিনী তবু বুঝতে না পেরে ভুরু কুঁচকে বলল, তুই কি গান করছিলি? শুনতে ভালো লাগছিল, কিন্তু কিছুই বোঝা যায়নি, আবার একটু বলতো। ভূমিসুতা মৃদু গলায় শোনালো, গগনে অবঘন মেহ দারুণ, সঘনে দামিনী ঝলকই, কুলিশ পাতন শব্দ ঝনঝন, পবন খরতর বল গই। মনোমোহিনী বলল, গগন? গগন মানে আকাশ, তাই না? তারপর? ভূমিসুতা বলল, মেহ হচ্ছে মেঘ, আর দামিনী মানে বিদ্যুৎ। মনোমোহিনী বলল, বাহ, দামিনী? দামিনী মানে বিদ্যুৎ? কি সুন্দর! এই, তুই আমাকে গান শেখাবি? পাটরানের অনুরোধ মানেই আদেশ। মনোমোহিনী অবশ্য ভূমিসুতার কোনো রকম উত্তর দেবার অপেক্ষাই করল না। তার হাত ধরে টানতে টানতে দৌড়ে চলে এলো নিজের মহলে। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ওষুধের গুণে সত্যি আর 2-3 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন মহারাজ বীরচন্দ্র। কলকাতা আসার পর তিনি এই প্রথম সিঁড়ি দিয়ে নামলেন নিচে। কথা বলেন কর্মচারীদের সঙ্গে। বাগানে বেরিয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিলেন। মহারাজের একান্ত সচিব রাধারমণ কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নিজের বাড়িতে গেছেন। মহারাজ শশীভূষণের সঙ্গে তার ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করতে লাগলেন। ছোটলাটের সঙ্গে একবার সৌজন্যমূলক সাক্ষাৎকারে যেতে হবে। কয়েকটি ইংরেজ কোম্পানি ত্রিপুরায় চা বাগান শুরু করতে চায়। সেই সব কোম্পানির প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসার দরকার। কলকাতার সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে হবে এবার। তারপর তিনি বললেন, শশী মাস্টার, আমার বয়স হয়ে যাচ্ছে, শরীরে আর তেমন জুত নেই, এখন আর ঘোড়া দাবড়াতে পারবো না। আমার ছোট রানীকে নিয়ে কেল্লার মাঠে ঘোড়ায় চড়ে বেড়াবো বলেছিলাম, সেটা আর হবে না, বুঝলে? ঘোড়া কেনা টেনার কথাও আর উচ্চারণ করো না। অন্য কিছু দিয়ে ছোট রানীকে ভোলাতে হবে। তুমি একটা বজরার ব্যবস্থা করো, গঙ্গাবক্ষে 2-4 দিন ভেসে থাকবো। এত বড় নদী তো মনোমোহিনী কখনো দেখেনি। খানিক বাদে ওপরে উঠে এসে মহারাজ নিজের কক্ষে না ফিরে আর একটি কক্ষের দরজার সামনে দাঁড়ালেন। ভেতরে গান শোনা যাচ্ছে, বেশ সুরেলা গলার গান, আর মাঝে মাঝে মনোমোহিনীর খিলখিল হাসির শব্দ। দরজা ঠেলে মহারাজ দেখলেন মেঝেতে কার্পেটের ওপর পা ছড়িয়ে বসে আছে মনোমোহিনী, আর একটি তরুণী আস্তে আস্তে মাথা দুলিয়ে দুলিয়ে গান গাইছে। মনোমোহিনী মহারাজকে দেখে বলল, মহারাজ,
এর নাম সুতো, আমি এর সঙ্গে সই পাতিয়েছি, ওর কাছে গান শিখছি। ভূমিসুতা ভক্তি ভরে মহারাজকে প্রণাম জানালো। মহারাজ তার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তার ললাটে ভাঁজ পড়ল। তিনি অস্ফুট স্বরে বললেন, একে আমি আগে দেখেছি। কোথায় দেখেছি, কোথায়? এই মেয়ে, তুই কি ত্রিপুরা থেকে এসেছিস? ভূমিসুতা বলল, না মহারাজ, আমি কখনো ত্রিপুরায় যাইনি। মহারাজ বলল, কিন্তু আমি তোকে দেখেছি ঠিকই, তোর বাড়ি কোথায়? ভূমিসুতা বলল, আমার বাড়ি উড়িষ্যায় মহারাজ, উড়িষ্যা থেকে কলকাতায় এসেছি, আর কোথাও যাইনি। মহারাজ বীরচন্দ্রের ললাট তবু কুঞ্চিত হয়ে রইল। তিনি বললেন, তুই একটু উঠে দাঁড়াতো। ভূমিসুতা উঠে দাঁড়িয়ে পড়েও চেয়ে রইল মাটির দিকে। মহারাজ বললেন, মুখ তোল, তাকা আমার দিকে। আবার তিনি আপন মনে বললেন, আমার ভুল হয় না, এই মেয়েকে আমি অবশ্যই আগে কোথাও দেখেছি, এই মুখ আমার চেনা। ভূমিসুতা খুব বিচলিত বোধ করল। মহারাজ বারবার এ কথা বলছেন কেন? এ বাড়িতে আসার আগে সে ত্রিপুরায় এই মহারাজের অস্তিত্বের কথাই জানত না। সে নিশ্চিত জানে মহারাজের সঙ্গে তার আগে কখনো দেখা হয়নি। মহারাজ ভেতরে এসে একটা কেদারায় বসে পড়ে বললেন, শুনি তো একখানা গান, আমার স্নানের সময় হয়েছে, বেশিক্ষণ বসবো না। ভূমিসুতা রাজার আদেশে গাইল, মাধব বহুত মিনতি করি তৈ, দেহি তুলসী তেল ও দেহ সমর পলু, দয়াজনে ছোড়বি মোয়, গণইতে দোষ গুণ লেশ না পায়বি, জব তুহু করবি বিচার, তুহু জগন্নাথ জগতে কাহা অসি, জগ বাহির না মুই ছাড়। মহারাজ এখনও ভুরু উঁচিয়ে আছেন। গানের সঙ্গে মাথা দোলাতে দোলাতে বললেন, বাহ বাহ। গান শেষ হলে তিনি জিজ্ঞেস করলেন, এই গান তোকে কে শেখালো? এমন গান তো কারুকে গাইতে শুনি না। ভূমিসুতা আবার মাটির দিকে চোখ রেখে বলল, আমার বাবা শিখিয়েছেন মহারাজ। মহারাজ উঠে দাঁড়িয়ে বলেন, আমার ক্ষুধা বোধ হচ্ছে, বিকেলে ভালো করে আবার তোর গান শুনবো। তোর সঙ্গে আমার আগে কোথাও দেখা হয়েছিল, তোর মনে নেই? ভূমিসুতা দুদিকে মাথা নাড়ল। দুপুরে দিবানাদ্রা দেবার পর বিকেলে মহারাজ আরও সুস্থ বোধ করলেন। দুখিলি পান ও কিছুক্ষণ তামাক খাওয়ার পর তিনি আজ একটু সাজগোজ করলেন। গায়ে জড়ালেন একটা রঙিন উড়ুনি, মাথায় পরলেন পাগড়ি। দোতলায় বারমহলেও একটি বৈঠকখানা সাজানো রয়েছে সোফা কোচ দিয়ে। সেখানে এসে বসে তিনি ডেকে পাঠালেন শশীভূষণকে। শশীভূষণ এসে নমস্কার জানাতেই মহারাজ উৎফুল্ল স্বরে বলেন, ওহে শশী, বসো বসো, আমার ছোট রানী আজ একটি রমণীরত্ন আবিষ্কার করেছে, সেই বাড়িতেই লুকিয়েছিল, তুমি তার কথা আগে আমায় বলনি তো। শশীভূষণ বুঝতে না পেরে বলল, লুকিয়েছিল? মহারাজ বললেন, অবশ্যই, এই কদিন তার সন্ধান পাওয়া যায়নি। তার নাম বলল ভূমিসুতা, এমন নামও আমি আগে শুনিনি। মেয়েটি বেশ সুশ্রী, মুখখানা খাসা, অতি চমৎকার গান করে, কোকিল কণ্ঠী বলতে পারো। শশীভূষণ চমকে উঠলেন। ভূমিসুতা মহারাজের অন্দরমহলে গিয়েছিল? কেন গিয়েছিল? ওই মেয়েটি তার নিজস্ব পরিচারিকা, তাকে মহারাজের সেবার জন্য নিযুক্ত করা হয়নি। মহারাজ বললেন, সে নাকি উড়িষ্যার মেয়ে, তার বাবা তাকে গান শিখিয়েছে, উচ্চারণ মার্জিত। দাঁড়াবার ভঙ্গিটি দেখলেই বোঝা যায় ভদ্র ঘরের মেয়ে, একটি সুন্দরী কোকিল কণ্ঠী ভদ্র পরিবারের কন্যা এ বাড়িতে বাদী হয়ে আছে। এ কী রহস্য বলো তো? ওহে শশী, তুমি কোনো কুলবধূকে ফুসলিয়ে এনে আমার বাড়িতে লুকিয়ে রাখোনি তো? মহারাজ হাসতে লাগলেন। শশীভূষণ স্ত্রী জাতির প্রতি অনাসক্ত, তাই তিনি ভূমিসুতার প্রতি বিশেষ মনোযোগ দেননি। সে নিঃশব্দে ঘরের কাজ করে যায়, শশীভূষণের জন্য রান্না করে দেয়, বেশিরভাগ সময়ই আড়ালে থাকে। সে যে গান জানে সে খবরও শশীভূষণ রাখেন না। মহারাজ বললেন, কামিনীটিকে দেখেই আমার মনে হলো এই মুখ আমি আগে দেখেছি। ও কিছু বলে না, কিন্তু আমার চোখকে কি ফাঁকি দিতে পারবে? অনেকক্ষণ মনে পড়ছিল না।
দুপুরে এক ঘুম দেওয়ার পরে মনে এসে এলো, তুমি আমাকে গত বছর তোমার তোলা কতগুলি ফটোগ্রাফ দেখিয়েছিলে না, তার মধ্যে একটি ছবি দেখে আমি বলেছিলাম এইটি অতি সুন্দর হয়েছে, এই ছবি প্রতিযোগিতায় পাঠানো যায়। সেটি ছিল ফুল বাগানে দাঁড়ানো এই মেয়েটির ছবি, ঠিক না? শশীভূষণ স্তম্ভিত হয়ে গেলেন। মহারাজের এমন স্মৃতিশক্তি! 1 বছর আগে দেখা একটা ফটোগ্রাফের মুখ মনে রেখেছেন। মহারাজ গোঁফে তা দিতে দিতে জিজ্ঞেস করলেন, এবারে স্পষ্ট করে খুলে বলো তো, তুমি কি এই গায়িকাটিকে বিবাহ করেছো, কিংবা করতে চাও, কিংবা তোমার নিজের করে রাখতে চাও? শশীভূষণ বিব্রতভাবে তাড়াতাড়ি বলে উঠলেন, না মহারাজ, সেসব কিছুই নয়, ও একজন সাধারণ পরিচারিকা মাত্র, আমি ওর গান কখনো শুনিনি। তারপর তিনি ভূমিসূতার পূর্ণ ইতিহাস সংক্ষেপে মহারাজকে জানালেন। মহারাজ বললেন, বাহ বাহ, তোমার দাদা যে উড়িষ্যা থেকে একটি রত্ন কুড়িয়ে পেয়েছেন হে, সেই রত্নকে কি অবহেলায় অন্ধকার ঘরে ফেলে রাখা চলে? তাকে কণ্ঠে ধারণ করতে হয়। তোমাদের বাঙালিদের কি যে অদ্ভুত সংস্কার বুঝি না, এত জাতপাতের বিচার, একটু পান থেকে চুন খসলেই জাত নষ্ট। বাঙালি হিন্দুরা হাজারে হাজারে মুসলমান হয়ে যাচ্ছে তো এই জাতপাতের অত্যাচারে ছুঁতমার্গের জন্যই। রূপবতী, গুণমতী, রমণী রত্নের আবার জাত কি? ও মেয়েটিকে তোমার অপছন্দ কিসের জন্য? তুমি যদি ওকে বিবাহ করতে চাও, আমি সব বন্দোবস্ত করে দেব। শশীভূষণ বলেন, পছন্দ অপছন্দের প্রশ্ন নয় মহারাজ, জাতপাতের ব্যাপার নিয়ে আমি খুব যে মাথা ঘামাই তাও নয়, কিন্তু আমি বিবাহের কথা চিন্তা করি না, আমি ঝাড়া হাত পা হয়ে বেশ আছি। মহারাজ লঘু হাস্য করে বললেন, জিতেন্দ্রীয় পুরুষ, তুমি গান ভালোবাসো না? শশীভূষণ বললেন, এক মহাকবি বলেছেন, যে ব্যক্তি গান ভালোবাসে না সে মানুষ খুন করতে পারে। মহারাজ বললেন, এই তো তোমার মতন মাস্টারদের দোষ, খালি অন্যদের কথা উদ্ধার করো। কবিরা তো কত রকম কথাই বলে, তুমি নিজের কথা বলতে পারো না? অহো, বৈষ্ণব পদকর্তাদের গান, তার তুলো জগতে আর কি আছে? সে যে রসের বারিধি, শ্রবণ জুড়োয়, প্রাণ জুড়োয়, বেশি দিন বাঁচতে ইচ্ছে করে। आजू रजनी हम भागे गंवायलु पेखलु पिया मुखचंदा जीवन যৌবন সফল করি মানলু দশ দিশ ভেল নিরনন্দা। মহারাজ সুর করে গাইতে লাগলেন, তারপর হঠাৎ থেমে গিয়ে বলেন, অনেক দিন ধরে আমার স্বাদ কি জানো শশী? রাত্রে যখন শুতে যাব তখন আমার মাথার কাছে বসে একজন পদাবলী গান শোনাবে, গান শুনতে শুনতে সুখনিদ্রা। আহা, আমার রানীগুলোন কেউ তো গানের গও জানে না, আমি শিখতে গেলেও ভয়ে সিটকিয়ে থাকে। তবে হ্যাঁ, ছিল বটে আমার বড় রানী ভানুমতি, কি মিষ্টি গানের গলা, কত রকম মণিপুরি গান জানত, কত গুণ ছিল তার। সে আমাকে অকালে ছেড়ে চলে গেল। ভুল বুঝেছে সে, তার ছেলে সমরকে কি আমি হেলাফেলা করেছি? অকস্মাৎ পুরনো কথা মনে পড়ায় শোকাভিভূত হয়ে মহারাজ বীরচন্দ্র দুহাতে মুখ ঢেকে ফেললেন। কিন্তু এই শোক দীর্ঘস্থায়ী হলো না, পুকুরের জলে তরঙ্গের মতন অচিরে মিলিয়ে গেল। হাত সরিয়ে তিনি ব্যগ্রভাবে বললেন, এই মেয়েটি, এই যে ভূমিসূতা, ওকে আমি ত্রিপুরায় নিয়ে যাব। আমার ছোট রানীর সঙ্গে ওর ভাব হয়েছে, বেশ ভালোই হয়েছে, তার সঙ্গে সে থাকবে, রাত্রে আমার শিয়রে এসে গান শোনাবে। যাও তো শশী, মেয়েটিকে এখানে ডেকে আনো, ভালো করে তার গান শুনি। শশীভূষণ একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন, মহারাজের শেষের আদেশটি শুনতে পেলেন না। মহারাজ আবার বলেন, কালই তাকে দুজোড়া ভালো করে শাড়ি কিনে দিও, কাল থেকে সে ভেতর মহলে থাকবে। যাও, এখন তাকে একবার ডেকে আনো। শশীভূষণ উঠে পড়লেন। মহারাজের কথাগুলি তার মনোপুত হলো না। তার মেজদাদা ভূমিসূতাকে নিয়ে এসেছেন পুরী থেকে, মেজ বৌঠানের আদিক্ষেতা করে ওকে এ বাড়িতে পাঠাবার কি দরকার ছিল? যে কোনো একটি পরিচারিকা হলেই তো শশীভূষণের চলে যেত। মহারাজ ভূমিসূতাকে ত্রিপুরায় নিয়ে যেতে চাইছেন, এতে যদি মেজদাদা মেজ বৌঠান আপত্তি করেন তখন এক ফ্যাসাদ হবে। আর ওই মেয়েটিকেও বলিহারি,
সে হ্যাংলার মতন মহারাজের অন্দরমহলে গিয়েছিল কেন? সেখানে তো তার যাবার কথা নয়। সে মহারাজের নজরে পড়েছে, এবারে তার ভাগ্য খুলে যাবে, এরকমই বুঝি মতলব ছিল ওর মনে। মহারাজ অবশ্য ওকে বিয়ে করবেন না, রক্ষিতা হয়ে থাকবে। সেও তো দাসিত্ব থেকে অনেকখানি পদোন্নতি, কিন্তু তার দাদা বৌঠান ওকে ছাড়তে না চাইলে সে ঝঞ্ঝাট কে সামলাবে? মহারাজ একবার ইচ্ছা প্রকাশ করলে তার কি অন্যথা হয়? নিজের ঘরে এসে শশীভূষণ গম্ভীরভাবে ডাকলেন, ভূমিসুতা, ভূমিসুতা। একতলা থেকে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে এসে ভূমিসুতা দাঁড়ালো দরজার কাছে। শশীভূষণ অপ্রসন্ন মুখে চেয়ে রইলেন তার দিকে। একটা ফ্যাকাশে হয়ে যাওয়া নীল রঙের শাড়ি পরা, তার কোথাও কোথাও পিঁজে গেছে, এক জায়গায় ভুসুকালির দাগ, খোলা চুল পিঠের ওপর ছড়ানো। শশীভূষণ নিরস গলায় বললেন, তোমার এর থেকে আর ভালো কোনো কাপড় নেই? একটা পরিষ্কার কাপড় পরে এসো। ওপরতলায় বৈঠকখানায় মহারাজ বসে আছেন, তোমাকে ডাকছেন গান শোনবার জন্য। শশীভূষণের সঙ্গে ভূমিসুতার সরাসরি বেশি কথা হয়নি কখনো, তার এরকম কণ্ঠস্বরও সে শোনেনি আগে। সে তার মুখের দিকে চেয়ে রইল। শশীভূষণ আবার ধমক দিয়ে বলেন, দেরি করছো কেন? এক্ষুনি কাপড় বদলে এসো। মহারাজ কতক্ষণ বসে থাকবেন? ভূমিসুতা বলল, আমি যাব না। শশীভূষণ ভুরু কুঁচকে বললেন, যাবে না মানে? মহারাজ ডেকেছেন, তুমি যাবে না? ভূমিসুতা বলল, আমি বাইজিদের মতন বৈঠকখানা ঘরে বসে গান গাইতে পারবো না। না না, আমিও সব পারবো না। শশীভূষণ আরও জোর ধমকে সুরে বললে, যাবে না মানে? তাহলে তুমি লোভী বেড়ালির মতন মহারাজের অন্দরমহলে সেঁধিয়েছিলে কেন? মহারাজের সামনে গান গেয়ে তার মন ভুলিয়েছ, এখন এসব কী নচ্ছারপনা হচ্ছে? মহারাজ তার শোবার ঘরে বসে গান শুনবেন না বৈঠকখানায়, সেটা তিনি ঠিক করবেন। যাও, শিগগির গিয়ে কাপড় বদলে এসো। ভূমিসুতা পরিপূর্ণ চোখে শশীভূষণের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে মাথা দুলিয়ে বলল, না, আমি যাব না। শশীভূষণ খুবই বিরক্ত এবং ক্রুদ্ধ হয়ে থাকলেও এখন বিস্মিত হতে বাধ্য হলেন। এমএ পরিষ্কার উচ্চারণে কথা বলে, কোনো ঝি চাকর যে তার মনিবের আদেশের উত্তরে এমন স্পর্ধার সঙ্গে কথা না বলতে পারে, তা যেন অবিশ্বাস্য। এমএ সাধারণ দাসীর মতো নয় তা ঠিকই, ভদ্রঘরে জন্ম, গান জানে, কিন্তু অনাথিনী এবং আশ্রিতা তো বটে। তবু এমন জোর পেল কোথা থেকে? শশীভূষণ মহারাজের স্বভাব জানেন। তিনি ভালো মানুষ ধরনের হলেও জেদি। তিনি বৈঠকখানা ঘরে বসে গড়গড়ায় নল মুখে দিয়ে এই মেয়েটির গান শোনার জন্য অপেক্ষা করছেন। এখন যদি তাকে বলা হয় যে গায়িকাটি আসতে রাজি নয়, তাহলে তিনি রাগে ফেটে পড়বেন। রাজা মহারাজারা কারুর মুখেই পারবো না, যাব না শুনতে অভ্যস্ত নন, কিন্তু এই মেয়েটি যদি যেতে না চায়, তাহলে তাকে জোর করে নিয়ে যাওয়া হবে কী করে? জোর করে কি কারুকে দিয়ে গান গাওয়ানো যায়? একটি মেয়েকে জোর করে টেনে নিয়ে যাওয়া শশীভূষণের পক্ষে কিছুতেই সম্ভব নয়। তিনি এবারে খানিকটা মিনতির সুরে বলেন, বৈঠকখানায় মহারাজা ছাড়া আর কেউ নেই, তুমি একা ওকে গান শোনাবে, তাতে তোমার আপত্তি কিসের? একবারটি চলো। শশীভূষণের সংকটের কথা বুঝতে পেরেই যেন ভূমিসুতা ঈষৎ হেসে বলল, আপনি মহারাজকে গিয়ে জানিয়ে দিন যে আমার হঠাৎ অসুখ করেছে, দেহটা ভালো নেই, পেটে যাতনা হচ্ছে, আমি নিচে গিয়ে বিছানায় শুয়ে থাকব। ভূমিসুতা আর দাঁড়ালো না, নম্র পায়ে চলে গেল সিঁড়ির দিকে। শশীভূষণ দেখতে পেলেন তার দু পায়ের পাতায় আলতার ঝিলিক। তার ছেলেবেলায় শোনা একটি মেয়েলি ছড়া মনে পড়ল, এলাটিং বেলাটিং শৈল, কি খবর আইল, রাজা একটি বালিকা চাইল, কোন বালিকা চাইল, এই বালিকা চাইল, নিয়ে যাও বালিকাকে, নিয়ে যাও বালিকাকে। রাজা যখন কোনো বালিকাকে চান, তখন কি আর তাকে আটকে রাখা যায়?